জনগণ, আমরা তো মালিক, আমরা তো সংবিধানের আর্টিকেল 7 অনুসারে আমরা তো মালিক। তা আমরা মালিক, আমাদের সম্পদ, সম্পদ নিয়ে আপনি কার সাথে কি চুক্তি করছেন সেটা আপনি বলবেন না। আর আপনি বলবেন যে আপনার আপনার বৃহৎ একটা দেশ বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চেয়েছে, এই জন্য আপনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছিল। তো ষড়যন্ত্রকে এখনো আটকে আছে মাননীয় প্রধানমন্ত্রী। যারা স্বৈর শাসক ক্ষমতার শেষ প্রান্তে চলে যায়, তখন তাদের যারা স্টেক হোল্ডার থাকে, তাদের যে গোয়েন্দা প্রধানগণগুলো থাকে, সেনা প্রধান থাকে, পুলিশের আইজি থাকে, চিফ জাস্টিস থাকেন, এই বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন স্টেক হোল্ডার থাকেন, তখন তারা ওই প্রধানমন্ত্রী বা ওই শাসকের ভালো হওয়ার জন্য নতুন নতুন ফর্মুলা নিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসেন, এবং উনি যদি কোনো স্টেক হোল্ডার বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ যদি না করে, হাসিনা আক্তার, আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সেক্ষেত্রে রিজার্ভ যেখানে তলানিতে সে নেমেছে, এটা দেখবেন আপনার ব্যারোমিটারের মতো এটা রিজার্ভ কিন্তু আবার বাড়তে থাকে। এটা উনি যে কারণে বলেছেন সেটি হলো যে জেনারেল আজিজের স্যাংশনের যে 3টা ইন্ডিকেশনের কথা আমি বললাম, এবং এটা যদি আমার কথা বা আমার বিশ্লেষণ যদি সত্য হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী এই বক্তব্যটা দিচ্ছেন, এটি একটি ওই আবার যে ওনার যে রাজনৈতিক স্বভাবজাত বৈশিষ্ট্য, একটু অ্যাটেনশন ডাইভার্ট করা, এবং মানুষ এটা নিয়ে একটু আলোচনা করবে, এবং প্রধানমন্ত্রীও তো ভালো করে জানেন যে রিজার্ভের যে অবস্থা। উনি অবশ্যই এই কথা বলার সময় কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে কিন্তু বলেছে রিজার্ভ নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। কিন্তু আমি জানি না যে উনি কোথা থেকে টাকাগুলো আনবে, কারণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেভাবে বাড়ে, সে সমস্ত পদ্ধতি কিন্তু সংকুচিত হয়ে আসছে। এখন উনি যে ভারত করছে, ভারতে তো এখন এই মুহূর্তে সবচেয়ে হাইয়েস্ট রিজার্ভ $646 বিলিয়ন। তাহলে আপনি যেটা এত ভারত করছেন, তাহলে আপনি ভারতকে বলেন যে বাংলাদেশকে $50 বিলিয়ন দেওয়ার জন্য, এটা তো আপনার দিবে না। তাহলে আপনি এত কনফিডেন্ট হচ্ছেন কিভাবে যে আপনার রিজার্ভ নিয়ে কোনো সমস্যা নাই? এটি আসলে একটা ভাওতাবাজি। কারণ আমি আপনাকে বলেছি এবং সবসময় বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে কথাগুলো বলেন, যদি উনি বা ওনার পক্ষ থেকে বলার চেষ্টা করেন যেগুলো রাজনৈতিক বক্তব্য, কিন্তু এগুলো দেখবেন আপনি 98% আইদার মিথ্যা কথা, অথবা অসত্য কথা, অথবা বিভ্রান্তিমূলক বক্তব্য। এই যে কথাটা উনি বললেন, এটা আমি মনে করি একটা বিভ্রান্তিমূলক বক্তব্য। কারণ এর আগেও উনি একাধিকবার কিন্তু বলেছেন যে 2001 সালে ওনাকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, কারণ উনি গ্যাস চুক্তি করতে রাজি হয় নাই, বা ভারতের কাছে গ্যাস বিক্রি করতে রাজি হয় নাই, এই কারণে নাকি উনি 2001 সালে ক্ষমতায় আসতে পারেন নাই। তো এখন আমার প্রশ্ন হাসিনা আক্তার, আপনার মাধ্যমে জনগণকে, তাহলে আপনি 2008 সালে কি বিক্রি করার জন্য, মানে কি চুক্তি করে আপনি ক্ষমতায় আসলেন? 2014 সালে যে আপনি বিনা ভোটে আপনি যে ক্ষমতায় আসলেন, তাহলে কার সাথে আপনি চুক্তি করলেন, এটা আপনি আমাদেরকে একটু বলেন। 2018 সালে আপনি দিনের ভোট রাতে করলেন, কার সাথে কি চুক্তি করলেন? 2024 সালে 5% ভোটে আপনি ক্ষমতায় আসলেন, এবং আপনি বলছেন যে আপনি সাংবিধানিক ভাবে আপনি প্রধানমন্ত্রী। তাহলে কার সাথে আপনি 2008-এ চুক্তি করলেন, 2014-তে চুক্তি করলেন, 2018-তে চুক্তি করলেন, 2024-এ চুক্তি করলেন? আপনি তাহলে আমাদেরকে বলেন। আমরা তো 18 কোটি জনগণ, আমরা তো মালিক, আমরা তো সংবিধানের আর্টিকেল 7 অনুসারে আমরা তো মালিক। তা আমরা মালিক, আমাদের সম্পদ নিয়ে আপনি কার সাথে কি চুক্তি করছেন সেটা আপনি বলবেন না। আর আপনি বলবেন যে আপনার বৃহৎ একটা দেশ বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চেয়েছে, এই জন্য আপনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছিল। তো ষড়যন্ত্রকে এখনো আটকে আছে মাননীয় প্রধানমন্ত্রী? ষড়যন্ত্র তখন আটকে না, কারণ আপনি বুঝতে পেরেছেন এখন ক্ষমতার শেষ বিন্দুতে চলে এসেছেন, শেষ প্রান্তে চলে এসেছেন। কারণ অর্থনৈতিক অভ্যুত্থান যেটা, এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঠেকাতে পারবেন না। কারণ আপনাকে যে সমস্ত অ্যাডভাইস গুলো দেওয়া হচ্ছে, সেই অ্যাডভাইস গুলো ভুল দেওয়া হচ্ছে। কারণ আপনি ঈদের আগে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আপনি 11 লক্ষ কোটি টাকা ক্যাশ ছাপিয়েছেন, যেটা আমাদের ইকোনমিক্স বা বাংলাদেশ ব্যাংকের ফর্মুলার বাইরে। এই 11 লক্ষ কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংকে আপনি ডিস্ট্রিবিউট করেছেন, এবং ব্যাংক থেকে 90 দিনের জন্য আপনি রিজার্ভ নিয়েছেন, আপনার রিজার্ভটা বাড়ানোর জন্য 3700 কোটি টাকা আপনি সংগ্রহ করতে পেরেছিলেন। এই রিজার্ভটা আবার আপনাকে রিটার্ন দিতে হয়েছে। এতে সমস্যা কি হয়েছে? সমস্যা হয়েছে 11 লক্ষ কোটি টাকা আবার বিভিন্ন ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে রিটার্ন দিতে হয়েছে। এই কারণে এখন গ্রাহকরা যখন ব্যাংকে যাচ্ছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না। তো তার মানে আপনাকে যে ফর্মুলা, আপনার বাংলাদেশ ব্যাংক যে ফর্মুলাটা নিয়েছে, এই ফর্মুলাটা কিন্তু ব্যর্থ। আপনি যে এখন ডলার 110 থেকে 117 টাকা করেছেন, কেন করেছেন? আপনি রিজার্ভের জন্য হন নিয়ে গেছেন। আপনি ভাবছেন যে যাদের কাছে খোলা বাজারে ডলার আছে, এই 7 টাকা বাড়িয়ে দিলে তারা হন্যে হয়ে এই ডলার আপনার কাছে বিক্রি করবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই ডলার কিন্তু কেউ বিক্রি করছে না। আমার সাথে অনেকের কথা হয়,
তারা বলছে যে যেহেতু দেশ পাকিস্তান হয়ে যাবে তাহলে তো আমরা $1 400 পাবো। তো তারা অপেক্ষা করছে যে আপনি ডলার 117 থেকে কতটা নিবেন, 217 করবেন কবে, 317 করবেন কবে। সো আপনার এই ফর্মুলা কিন্তু ব্যর্থ। এখন আপনি কি করছেন, এখন আপনি চায়নার কাছে সফট লোন চাচ্ছেন, চায়না কিন্তু আপনাকে রিফিউজ করে দিয়েছে। এবং 500 এবং যে সমস্ত ডোনার কান্ট্রি আছে আমাদের, যারা এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা আছে, তারা কিন্তু ইনভেস্ট করেছে 25%, 75% কিন্তু ইনভেস্টমেন্ট করে নাই আমাদের এই ডেমোক্রেসি এবং গণতন্ত্রহীনতার কারণে। এবং আরো $44 বিলিয়ন কিন্তু তাদের ইনভেস্ট করার কথা ছিল, সেটাও কিন্তু করে নাই। ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি একটু অ্যাডভাইস দিতে চাচ্ছি, সতর্ক করতে চাচ্ছি। বাংলাদেশ ব্যাংক যে সর্বশেষ আপনাকে বুদ্ধি দিয়ে আপনাকে ওই যে বলেছে কি, আপনাকে যাও, এটি হচ্ছে অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিংটা আগে আমাদের বিদেশি ব্যাংক যেগুলো ছিল এদের মাধ্যমে অফশোর ব্যাংকিংটা হতো, এবং অফশোর ব্যাংকিং আপনি যদি টাকা জমা দেন এবং এই টাকা যদি বাইরে পাঠান তাহলে সোর্স জিজ্ঞাসা করা হতো না। এটি আমাদের বাংলাদেশের কোনো ব্যাংকে অনুমোদন ছিল না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশ ব্যাংক অনুমোদন নিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি যে রিজার্ভ যদি বাড়াতে চান তাহলে আপনি যে অফশোর ব্যাংকিং এর আইন করেন, তাহলে আমার বাংলাদেশের লোক এখান থেকে টাকা পাঠাবে এবং আমাদের প্রবাসী যারা আছে তখন তাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, তারা ডলার পাঠাবে, আপনার হু করে কিন্তু রিজার্ভ বেড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কিন্তু এটা ভুল তথ্য দিয়েছি। কারণ আমি ইউকে তে আছি বা কেউ কানাডাতে আছে, আমরা এখান থেকে টাকা পাঠাতে গেলে এই দেশের আইন কিন্তু মানতে হয়, কমপ্লায়েন্স মানতে হয়। আপনি $55,000 খরচ করে আপনি 35 জন এমডি কে পাঠিয়েছেন এই অফশোর ব্যাংকিং এর ট্রেনিং দেওয়ার জন্য। আপনার টাকা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পাচার কিন্তু আরো বেশি হয়ে যাবে। কারণ আপনার বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোতে যার অবৈধ টাকা, কারণ আপনি তো তার সোর্স জিজ্ঞাসা করছেন না, তাহলে সে টাকাটা পাঠিয়ে দিবে। আর আপনি আশায় আছেন আমার মতো যারা প্রবাসী আছে তারা টাকা পাঠাবে। কারণ এই দেশের গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট, আমি যদি মাসে যদি 3,000 পাউন্ডের বেশি টাকা পাঠাই তাহলে আমাকে আইডি দেখাতে হয়, তাহলে আর আমাকে, আমি যেখানে জব করি কাজ করি, আমাকে পে স্লিপ শো করা লাগে যে আমি যে মাসে 3,000 পাউন্ড পাঠাচ্ছি বা আমি বছরে 36,000 পাউন্ড পাঠাচ্ছি, আমার 36,000 পাউন্ড আর্নিং আছে কিনা। আমার যদি 36,000 পাউন্ড আর্নিং না থাকে আমি কিন্তু টাকা পাঠাতে পারবো না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই ফর্মুলা ব্যর্থ হবে। আপনাকে যারা এই সমস্ত তথ্য দিচ্ছে এগুলো আসলে যারা স্বৈর শাসক ক্ষমতার শেষ প্রান্তে চলে যায়, তখন তাদের যারা স্টেক হোল্ডার থাকে, তাদের যে গোয়েন্দা প্রধানগণগুলো থাকে, সেনা প্রধান থাকে, পুলিশের আইজি থাকে, চিফ জাস্টিস থাকেন, বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন স্টেক হোল্ডার থাকেন, তখন তারা ওই প্রধানমন্ত্রী বা ওই শাসকের ভালো হওয়ার জন্য নতুন নতুন ফর্মুলা নিয়ে আবির্ভাব হয়। কিন্তু প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ব্যর্থ হয় এবং আলটিমেটলি স্বৈর শাসকের পতন হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি উপদেশ দিলাম, আপনি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন। আদারওয়াইজ আপনি এই অর্থনৈতিক অভ্যুত্থান আপনি ঠেকাতে পারবেন না। মানুষের পেটে যদি খাবার না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আওয়ামী পুলিশের রাইফেলের পিস্তল এবং গুলি দিয়ে আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না। ইভেন আপনি যদি সেনাবাহিনীর যদি ট্যাঙ্ক মেশিন কেন নামিয়ে দেন, আপনি ঠেকাইতে পারবেন না। আপনি বিমান বাহিনী রেডি করেন, যুদ্ধ বিমান, আপনি এটা ঠেকাতে পারবেন না। কারণ পেটের ক্ষুধা সবচেয়ে ওই বড় ক্ষুধা। হাসিনা আক্তার, আমি শেষ করে দিচ্ছি, কারণ আপনি শেষ প্রশ্নটা আমি জানি আপনি জিজ্ঞাসা করবেন। সেটি হলো যে তাহলে যদি শেখ হাসিনা এখন ক্ষমতাচ্যুত হয়, তাহলে এই রিজার্ভের যে সমস্যা, এটা অন্য দল এসে এটা হ্যান্ডেল করবে কিভাবে? এটা হ্যান্ডেল করার সহজ বুদ্ধি হচ্ছে আপনার প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আপনাকে রুল অফ ল এবং গুড গভর্নেন্স দিতে হবে। হাসিনা আক্তার 1974 সালে যে ডক্টর অমর্ত্য সেন যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ওনার গবেষণার বিষয়বস্তু ছিল 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে, এবং উনি প্রমাণ করেছেন এবং বিশ্বে ওনার যে গবেষণা, উনি বলেছেন যে দুর্ভিক্ষে কখনো খাদ্যের অভাবে, খাবারের অভাবে কোনো লোক না খেয়ে মারা যায় না। কেন মারা যায় উনি বলেছেন, 1974 সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেখানে খাবারের কোনো সমস্যা ছিল না, এনাফ খাবার ছিল, পর্যাপ্ত খাবার ছিল, কিন্তু ওই সময় যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল সেই অ্যাডমিনিস্ট্রেশনের মানে একছত্র অধিকার তাদের, এই যে ম্যাল প্র্যাকটিস, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এইসব কারণেই কিন্তু 10 লক্ষ বা 15 লক্ষ বা যে সংখ্যাটা হোক না কেন তারা মারা গিয়েছিল। এখন যদি প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে যদি একজন ভালো প্রধানমন্ত্রী চেয়ারে বসে এবং উনি যদি কোনো স্টেক হোল্ডার বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ যদি না করে, হাসিনা আক্তার, আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সেক্ষেত্রে রিজার্ভ যেখানে তলানিতে সে নেমেছে, এটা দেখবেন আপনার ব্যারোমিটারের মতো এটা রিজার্ভ কিন্তু আবার বাড়তে থাকবে। কিন্তু এই শেখ হাসিনার ব্যর্থ অ্যাডমিনিস্ট্রেশনের কারণে
কেউ তার কথা শুনছে না, তাকে ভুল তথ্য দিচ্ছে, এবং যে যেভাবে পারে টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে এবং তার আখের খুশিয়ে নিচ্ছে। কেউ বাংলাদেশ নিয়ে ভাবছে না, কেউ রাষ্ট্র নিয়ে ভাবছে না, কেউ দেশ নিয়ে ভাবছে না, কেউ দেশপ্রেম নিয়ে ভাবছে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।